তাইলে দেখো আমাদের তোতে হচ্ছে তড়িৎ প্রবাহ, তোতে কি, তোতে এই তোটা হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। আর তাতে হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা। আর ভতে হচ্ছে ভর, ভতে কি ভর। আর দিতে হইলো দীপন তীব্রতা, দীপন তীব্রতা। ততে হচ্ছে দিতে হচ্ছে দীপন তীব্রতা। আর পতে হচ্ছে পদার্থের পরিমাণ, পতে কি পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ। আর দিবালোকে মানে হচ্ছে দৈর্ঘ্য, দিবালোকে মানে হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দেখো আমরা সাতটা রাশি, দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তাহলে আমরা সাতটা রাশি একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। সেটা হচ্ছে সততা, ভোরের দীপ, দিবালোকে। সতে হচ্ছে সময়, তোতে হচ্ছে তড়িৎ প্রবাহ, তাতে হচ্ছে তাপমাত্রা, ভতে হচ্ছে ভর, দি এটাতে হচ্ছে দীপন তীব্রতা, আর পথে হচ্ছে পদার্থের পরিমাণ। এই এককগুলা পরীক্ষাতে আসে, এককগুলা পরীক্ষাতে হচ্ছে আসে। সময়ের দেখো, সময়ের একক হচ্ছে সেকেন্ড, সময়ের একক কি সেকেন্ড, এস লিখে দিলাম শুধু। তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার, মাত্রা। তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার। আর তাপমাত্রা হচ্ছে টি। ভরের হচ্ছে কেজি, ভরের একক কি, ভরের একক হচ্ছে কেজি, ভরের একক কেজি। সবচেয়ে মোস্ট যেটা পরীক্ষাতে আসে, বারবার পরীক্ষাতে আসে দেখবা, দীপন তীব্রতার একক কি, দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, সিডি। সিডিতে হচ্ছে ক্যান্ডেলা, ক্যান্ডেলা। তাহলে দেখো দীপন তীব্রতার এককটা হচ্ছে ক্যান্ডেলা। আর পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ কি হিসেবে পরিমাপ করা হয়, পদার্থের পরিমাণ হচ্ছে মোল। পদার্থের মোল পরিমাণের একক কি, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। আর দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, দৈর্ঘ্যের একক কি মিটার, বাই এম দিয়ে লিখতে পারি। তাহলে দেখো যে সততা, ভোরের দীপ, দিবালোকে, তাহলে সতে হচ্ছে সময়, যার একক হচ্ছে সেকেন্ড, এসতে হচ্ছে সেকেন্ড। আর তাতে হচ্ছে তড়িৎ প্রবাহ, এই তাপমাত্রা, তাতে হচ্ছে তাপমাত্রা। আর তোতে হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার, তড়িৎ প্রবাহের একক কি এম্পিয়ার। আর তাতে হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা একক হচ্ছে টেম্পারেচার, টি। ভোরের ভ, তাপমাত্রা টেম্পারেচার টি না লিখে তুমি কে লিখতে পারো, কেলভিন। তাপমাত্রাকে কেলভিন স্কেলে মাপা হয়। আচ্ছা, তাহলে ভতে হচ্ছে ভর, ভরের একক হচ্ছে কেজি, দীপন তীব্রতার একক হচ্ছে সিডি বা ক্যান্ডেলা। আর হচ্ছে দিবালোকে দৈর্ঘ্য, যার একক হচ্ছে মিটার। পদার্থের পরিমাণ একক হচ্ছে মোল। তাইলে এইভাবে আমরা মৌলিক রাশিগুলো মনে রাখতে পারি। এরপরে হচ্ছে আমাদের মাত্রা নির্ণয়। তাইলে দুইটা কমপ্লিট। এরপর হচ্ছে মাত্রা নির্ণয়। দেখো মাত্রা নির্ণয় নিয়ে অনেক প্রশ্ন আছে অনেকের, যে মাত্রা কিভাবে নির্ণয় করা যায়। এটা পরীক্ষাতে বারবার আসে, বিশেষ করে এমসিকিউতে, এমসিকিউতে এটা বারবার আসে। যেটা হচ্ছে মাত্রা নির্ণয়, কি নির্ণয়, মাত্রা নির্ণয়, এটা বারবার আসে এমসিকিউতে। তাহলে দেখো মাত্রা কিভাবে নির্ণয় করতে পারি, এ টু জেড আমরা এখন পড়বো। মাত্রা, তাহলে প্রথমে আমরা শিখবো মাত্রা কাকে বলে। প্রথমে কি শিখবো, মাত্রা কাকে বলে। মাত্রা কাকে বলে যদি লিখি, ভৌত রাশিতে উপস্থিত, ভৌত রাশিতে ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে, মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। দেখো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। তাহলে মাত্রাটা, মাত্রাটা হচ্ছে সবসময় বড় হাতের অক্ষরে লিখতে হয়। কিভাবে লিখতে হয়, বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হয়, ক্যাপিটাল অক্ষরে লিখতে হয়, ক্যাপিটাল অক্ষরে, ক্যাপিটাল অক্ষরে লিখতে হয়। যেমন আমরা কয়েকটা মাত্রা নির্ণয় আজকে শিখবো। যেমন মাত্রাকে হচ্ছে, মাত্রা কাকে বলে, ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। তাহলে এই মাত্রাটা লিখতে হয় ক্যাপিটাল অক্ষরে, এবং মাত্রা লেখার পর এটাকে থার্ড ব্র্যাকেট দিতে হয়। কি দিতে হয়, থার্ড ব্র্যাকেট দিতে হয়। যেমন স্মরণের ত্বরণের মাত্রা হচ্ছে LT ইনভার্স 2,
এটাকে এইভাবে লিখতে হয়। তাহলে মাত্রা লিখতে হয় প্রথমে। মাত্রা লেখার নিয়ম কি? নিয়মটা হচ্ছে প্রথমে বড় হাতের অক্ষরে লিখতে হবে, তারপরে এটাকে থার্ড ব্র্যাকেট মানে তৃতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করতে হবে। এরপরে দেখো কয়েকটা রাশির আমরা মাত্রা নির্ণয় করব। কয়েকটা রাশির আমরা এখন মাত্রা নির্ণয় করব। তাইলে মাত্রা নির্ণয় করতে হলে দেখো, তাহলে কিছু আর কি কয়েকটা মৌলিক রাশির মাত্রা আমাদের জানা থাকতে হবে। কয়েকটা মৌলিক রাশির মাত্রা, যেমন স্মরণের মাত্রা হচ্ছে এল, স্মরণের মাত্রা হচ্ছে এল, এবং ভরের মাত্রা হচ্ছে ভর ইজ ইকুয়াল টু হচ্ছে এম। স্মরণ, ভর, আরেকটা হচ্ছে সময়, সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে এই তিনটা জিনিস যদি মনে রাখি, আর দুইটা হচ্ছে বেসিক ফর্মুলা। আর দুইটা কি আমরা দ্বিতীয় অধ্যায় গেলে বুঝতে পারবো সহজে। এই যে বেগ ইজ ইকুয়াল টু হচ্ছে স্মরণ বাই সময়, আবার ত্বরণ সমান সমান হচ্ছে বেগ বাই সময়। দেখো, এই তথ্যগুলো জানা থাকলে আমরা পৃথিবীর যে কোনো মাত্রা আমরা নির্ণয় করতে পারবো। যত সমীকরণ দিয়ে বলুক না কেন, সবগুলা মাত্রা আমরা নির্ণয় করতে পারবো জাস্ট এই টপিকগুলা দিয়ে। স্মরণের মাত্রা হচ্ছে এল, ভরের মাত্রা হচ্ছে এম, সময়ের মাত্রা হচ্ছে টি। আর আমরা জানি বেগ সমান সমান স্মরণ বাই সময়। এটা আমরা সেকেন্ড অধ্যায় অর্থাৎ গতি চ্যাপ্টার থেকে শিখে নেব, পরে পরবর্তীতে আমরা শিখাবো। আপাতত মনে রাখো বেগ সমান সমান স্মরণ বাই সময়, ত্বরণ ইজ ইকুয়াল টু হচ্ছে বেগ বাই সময়। এখন আমরা কয়েকটা জিনিসের মাত্রা নির্ণয় করব। কি নির্ণয় করব? আচ্ছা, বেগের মাত্রা যদি নির্ণয় করি দেখো, তাহলে স্মরণের মাত্রা হচ্ছে এল, স্মরণের মাত্রা কি? এল। আবার সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে বেগের মাত্রা কি হবে? এল। এই নিচ থেকে উপরে গেলে, কোনো সংখ্যা নিচ থেকে যদি উপরে যায়, সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি এটা ইনভার্স হয়ে যায়। তাহলে এর পাওয়ার হচ্ছে এক, তাহলে ইনভার্স -1। বুঝতে পারছো? এরপর হচ্ছে ত্বরণ, ত্বরণের মাত্রা যদি নির্ণয় করি, তাহলে আমরা ত্বরণের মাত্রাটি একটু স্পেশালি দেখাই। দেখো, আমাদের ত্বরণের মাত্রা নির্ণয়, তাহলে আমরা প্রথমে বলি কার মাত্রা নির্ণয়? ত্বরণের মাত্রা নির্ণয়। ত্বরণের মাত্রা নির্ণয় কিভাবে নির্ণয় করা যায়? দেখো, ত্বরণ ইজ ইকুয়াল টু সূত্র কি আমাদের? ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সময়, বেগ বাই সময়। দেখো, বেগ বাই সময়, আবার এই বেগ সমান সমান একটা সূত্র আছে, সেটা হচ্ছে স্মরণ বাই সময়। বেগ সমান সমান যে ফর্মুলাটা, সেটা হচ্ছে স্মরণ বাই সময়। তাহলে এই বেগ সমান আমরা ফর্মুলাটা লিখতে পারি স্মরণ। তাইলে দেখো, নিচে একটা সময় আগে থেকেই ছিল, এখন আরেকটা সময় চলে আসলো, তাহলে কি সময় স্কোয়ার হয়ে গেল? সময় স্কোয়ার। কারণ কি? স্মরণ বাই সময়, স্মরণ লিখছি, নিচে একটা সময় আগে থেকে আছে, আরেকটা সময় যদি লিখি, তাহলে সময় স্কোয়ার হয়ে যায় না? দুইটা সময় হয়ে যায়। আচ্ছা দেখো, তাহলে এই জন্য আমরা সময় স্কোয়ার দিলাম। এখন আমরা দেখো মৌলিক রাশি পর্যন্ত চলে আসছি। যখন আমরা মৌলিক রাশি পর্যন্ত চলে আসব, তখন এটা আর কোনো ভাঙা যাবে না। দেখো, তাহলে স্মরণের মাত্রা কি? স্মরণের মাত্রা হচ্ছে এল, তাহলে স্মরণের মাত্রা এল বসাইলাম। সময়, সময়ের মাত্রা কি? টি, তাহলে টি বসাও। এরপর হচ্ছে স্কোয়ার, স্কোয়ার একটু উপরে লিখি আমরা। তাহলে দেখো, এই লাইনটা যদি উপরে লিখি, তাহলে সমান সমান এল বাই টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ারকে নিচ থেকে উপরে গেলে আমরা জানি ইনভার্স হয়। কি হয়? এল টি ইনভার্স টু। এটা হচ্ছে ত্বরণের মাত্রা। এইভাবে প্রত্যেকটা জিনিসের মাত্রা আমরা সহজেই বের করতে পারবো। তার মধ্যে মোস্ট পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে বলের মাত্রা নির্ণয় আসে। কি আসে? বল, বলের মাত্রা নির্ণয় আসে। তাইলে আমরা জানি বল সমান সমান, বল এফ সমান সমান এম এ, তাই না? এটাকে আমরা যদি বাংলায় লিখি, দেখো এফ ইজ ইকুয়াল টু ভর গুণন ত্বরণ। ত্বরণ, তাহলে দেখো, আমরা ত্বরণের মাত্রাটা যদি একটু মুখস্থ করে রাখি, ত্বরণের মাত্রাটা যদি একটু আগে থেকে জানা থাকে, দেখো ভরের মাত্রা হচ্ছে এল, ভরের মাত্রা কি? এল, গুণন ত্বরণ, ত্বরণের মাত্রা কি? এল টি ইনভার্স টু। তাহলে আমরা লিখতে পারি না এল টি ইনভার্স টু। তাইলে বলের মাত্রা নির্ণয় করতেছি এফ সমান সমান এম এই সূত্র থেকে। বল সমান সমান হচ্ছে ভর গুণন ত্বরণ। তাহলে ভরের মাত্রা হচ্ছে এম, গুণন ত্বরণের মাত্রা হচ্ছে, এই যে আমরা আগে বের করছি যে এল টি ইনভার্স টু। তাহলে এল টি ইনভার্স টুটা যদি বসাই দেই, তাহলে আমরা বলের মাত্রা চলে আসবে এম এল টি ইনভার্স টু। এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিব। কি ব্র্যাকেট দিব?
থার্ড ব্র্যাকেট। কেন? কারণ মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হয়। কি দিতে হয়? মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হয়। সুতরাং আমরা হচ্ছে যে মাত্রা নির্ণয় সম্পর্কে আরেকটা জিনিস এমসিকিউতে আসে, সেটা হচ্ছে দেখো, এটা একটু আলোচনা করে দেই। তাহলে আমরা বলের মাত্রা পেয়ে গেলাম। বলের মাত্রা হচ্ছে বলের মাত্রা হচ্ছে এম এল T⁻²। তাহলে দেখো, একটা পরীক্ষাতে এরকম একটা কোশ্চেন থাকে যে হাফ এ টি স্কোয়ারের মাত্রা কত, অথবা ইউটির মাত্রা নির্ণয় করা, এরকম একটা কোশ্চেন আসে পরীক্ষাতে। দেখবা এমসিকিউতে অনেক টেস্ট পেপারে দেখবে এরকম কোশ্চেন গুলো আছে। তাহলে আমরা ধরো আমরা এটা যদি শিখাই, সবগুলো একই নিয়ম, এটা যদি শিখাই সেটা হচ্ছে ইউটির মাত্রা নির্ণয়। তাহলে ইউটির মাত্রা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে ইউ কি ভাই? ইউ কি হচ্ছে বেগ। তাহলে টি কি? টি হচ্ছে সময়। তাহলে দেখো, তাহলে যদি মাত্রাটা নির্ণয় করতে চাই, তাহলে বেগের মাত্রা কত? L T⁻1। তাহলে L T⁻1 গুণন সময়ের মাত্রা কত? টি। তাহলে দেখো তো, এই ইনভার্স মান এটা হচ্ছে কি, যে 1/t। ইনভার্স, ইনভার্সটা মানে কি? 1/t। 1/t থেকে আমরা ইনভার্স করি। দেখো 1/x যদি থাকে, তাহলে লিখি আমরা x⁻1। তাহলে আমরা x⁻1 থেকে আমরা লিখতে পারবো না? x⁻1 এর সমান সমান হচ্ছে 1/x। এরকম ভাবে t⁻1 সমান সমান হচ্ছে 1/t। 1/t গুণন t, তাহলে এইটি আর এইটি কাটা যায়। তাহলে দেখো l, তাহলে এইটার মাত্রা হচ্ছে l। পরীক্ষায় উত্তর কি হবে? l। আমরা এইগুলো টেস্ট পেপারের মধ্যে অনেকগুলো প্রশ্ন সলভ করে আমরা দেখাবো। তার মধ্যে মাত্রা সম্পর্কে এতটুকু ধারণা থাকলে আমরা হচ্ছে যে পরবর্তীতে আমাদের কোনো মাত্রা নির্ণয় সমস্যা আসে না। সমস্যা তুমি সবগুলা সমস্যা সলভ করতে পারবা নিজের ইচ্ছা মতো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ত্রুটি। আমাদের মোস্ট যে ইম্পর্টেন্ট টপিকটা, সেটা হচ্ছে ত্রুটি নির্ণয়। দেখো, আমরা আজকে ত্রুটি সম্পর্কে জানবো। ত্রুটি জিনিসটা কি বা কাকে বলে, কিভাবে এই ত্রুটির অঙ্কগুলা করা হয়। দেখো, তাহলে প্রথমে হচ্ছে আমরা ত্রুটি সম্পর্কে জেনে নেই। ত্রুটি জিনিসটা কি? ত্রুটি, দেখো আমরা অনেক জিনিস, একটা জিনিস মেপে আমরা নিয়ে আসি, নিয়ে আসার পরে বাড়িতে এসে যদি আবার মাপ দেই, তাহলে দেখবা যায় কিছু একটা কম বেশি হয়। এই যে পরিমাণ কম বা বেশি হচ্ছে, সেটাই হচ্ছে ত্রুটি। যেই পরিমাণ তোমার কম হচ্ছে, ধরে নাও ত্রুটি শব্দের অর্থটাই হচ্ছে ভুল। ত্রুটি শব্দের অর্থটা কি? ভুল। তোমার কি পরিমাণ ভুল হয়েছে? আচ্ছা, কি ভুল হইতে পারে দেখি। মনে করো এইটা হচ্ছে, ধরো এইটা একটা দোকান, এখান থেকে তুমি একটা রড কিনে নিয়ে আসবে। অনেকে রড চিনো? হ্যাঁ, ধরো তুমি একটা দণ্ড কিনে নিয়ে আসবে, আবার রড কিনে নিয়ে আসবে, ধরো রড। তাহলে এটা হচ্ছে তুমি, দেখো দোকানে যাওয়ার পর তুমি নাকি, এটা হচ্ছে রাস্তা, তুমি দোকানে যাইতেছ, যার পর ওনার কাছ থেকে বললা যে ভাই আমাকে একটা রড দেন। উনি হচ্ছে যে একটা রড মেপে দিল, কতটুকু লাগলো, যে মেপে দেওয়ার পর বললো 20 সেন্টিমিটার। উনি তোমাকে বলতেছে যে এই রডটা হচ্ছে তোমাকে দিলাম, ধরো এই রডটা দিল, এটার দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। এটা কত সেন্টিমিটার? 20 সেন্টিমিটার। তাহলে এইটা তোমাকে দোকানদার বলে দিল যে এটা দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, কিন্তু তোমার তো বুঝমন, তোমার মনটা চাইতেছে এটা একটু মেপে দেখি। তাইলে তুমি মাপ দিয়ে এটা দেখলা 19.5 সেন্টিমিটার। কত দেখলা? 19.5 সেন্টিমিটার। তাইলে দোকানদারকে তুমি এখন কি বলবা? এই দোকানদার তোমাকে বলে দিচ্ছে যে 20 সেন্টিমিটার, কিন্তু তুমি মাপার পরে তুমি পাইছো 19.5 সেন্টিমিটার। তাহলে দোকানদারকে তুমি যা বলবা যে এটাতে ত্রুটি আছে, কতটুকু ত্রুটি আছে, বা আপনার মাপের কতটুকু ভর, কতটুকু ভুল আছে, এই ভুলটা যদি তুমি হিসাব করতে চাও, তাহলে দেখো তুমি কি করবা, 20 - 19.5, অর্থাৎ 0.5 সেন্টিমিটার। তাহলে এতটুকু ভুল আছে। এই যে ভাইয়া ভুলটা তুমি পারলা, এটাই হচ্ছে ত্রুটি। এটাই কি? ত্রুটি। এই ত্রুটিটা নির্ণয়ের ক্ষেত্রে দুইটা পদ্ধতি থাকে, সাধারণত দুই ভাবে আসে ত্রুটির অঙ্কটা। আমরা ত্রুটি সম্পর্কে বিস্তারিত এখন দেখাবো। তাহলে দেখো, ত্রুটিটা কি? এটা হচ্ছে ভুল, কতটুকু ভুল হয়েছে। দোকানদার তোমাকে বলে দিল 20 সেন্টিমিটার, দোকানদার বলছে তোমাকে 20 সেন্টিমিটার।
আর তুমি বললা হচ্ছে যে তুমি মেপে দেখলা 19.5 সেন্টিমিটার, তাইলে তোমার ভুল হয়েছে কত? 0.5 সেন্টিমিটার মাপার ক্ষেত্রে ভুল হয়েছে। তাহলে এই ভুলটাই হচ্ছে মূলত ত্রুটি। তাইলে দেখো এই ত্রুটিটা হচ্ছে দুই প্রকারের হয়। কয় প্রকারের হয়? ত্রুটি সাধারণত দুই প্রকারের হয়। একটা হচ্ছে, দেখো, একটা হচ্ছে পরম ত্রুটি, পরম ত্রুটি, আরেকটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি। 99% ক্ষেত্রে ভাইয়া, গ নাম্বার প্রশ্নের 99% ক্ষেত্রে, ধরো 90% ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি আসবে। এই অধ্যায় থেকে যদি একটা সৃজনশীল আসে, গ নাম্বারে যা দেখবে আপেক্ষিক ত্রুটি কোশ্চেনটা দিয়ে দিছে। সুতরাং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিক থেকে আমরা হচ্ছে ত্রুটি বিষয়গুলো জানবো। তাহলে দেখো, ত্রুটি যে হিসাবটা, সেটা হচ্ছে, দেখো, পরম ত্রুটি নির্ণয়ের ফর্মুলাটা কি? পরম ত্রুটি হচ্ছে, পরম ত্রুটি কি? পরম হচ্ছে প্রকৃত মাইনাস প্রাপ্ত, প্রকৃত মান মাইনাস প্রাপ্ত মান। এই পরম ত্রুটিকে আরেকটা নামে ডাকা হয়। তোমাদের বই দেখবা এই পরম ত্রুটিটা বলে নাই, কিন্তু পরম ত্রুটির আরেকটা নাম হচ্ছে চূড়ান্ত ত্রুটি। কি ত্রুটি? চূড়ান্ত ত্রুটি। পরম ত্রুটির আরেকটা নাম হচ্ছে চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি। তাইলে যদি বলে পরম ত্রুটি নির্ণয় করো, যে ফর্মুলাটা বসবে, তুমি যদি বলে চূড়ান্ত ত্রুটি নির্ণয় করো, সেম ফর্মুলা, জাস্ট হচ্ছে সমার্থক শব্দ। পরম ত্রুটি যেটাকে বলে, চূড়ান্ত ত্রুটি সেটাকেই বলে। তাহলে এখন দেখো প্রকৃত মান কি আর প্রাপ্ত মান কি। এই প্রকৃত মান আর প্রাপ্ত মানের ক্ষেত্রে অনেকের উল্টাপাল্টা বাজে। আজকে আমরা একটা উদাহরণের মাধ্যমে হচ্ছে যে ক্লিয়ার করব কিভাবে প্রকৃত মান আর প্রাপ্ত মান চেনা যায়। কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে, দেখো, যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে, দোকানদার তোমাকে বলছে কি 20 সেন্টিমিটার। দোকানদার তোমাকে বললো 20 সেন্টিমিটার, কিন্তু তুমি মাপার পরে তুমি পাইছো হচ্ছে 19.5 সেন্টিমিটার। এটা হচ্ছে দোকানদার তোমাকে বলে দিয়েছে, আর এটা হচ্ছে তুমি মাপার পরে এটা তুমি পাইছো। তাইলে যেই মানটা দোকানদার তোমাকে দিল সেটা হচ্ছে প্রকৃত মান। সেটা কি মান? প্রকৃত মান। অর্থাৎ কোন একটা দণ্ডের যে দৈর্ঘ্যটা দেওয়া থাকবে সেটা হচ্ছে প্রকৃত মান। সেটা কি মান? প্রকৃত মান। আর তুমি যেটা পরিমাপ করে পাবা, তুমি যেটা পরিমাপ করে পাইলা সেটা হচ্ছে প্রাপ্ত মান। সেটা কি মান? প্রাপ্ত। কারণ তুমি পাইছো এটা, তাহলে তুমি যদি পাও তাহলে সেটা হচ্ছে প্রাপ্ত মান। অর্থাৎ যেটা তোমাকে বলে দোকানদার তোমাকে দিল 20 সেন্টিমিটার বলে, সেটা হচ্ছে প্রকৃত মান, কিন্তু তুমি মাপার পরে পাইছো হচ্ছে 19.5 সেন্টিমিটার। এটা হচ্ছে প্রকৃত মান। তাহলে প্রকৃত মান আর প্রাপ্ত মান নিয়ে আমাদের সমস্যা হওয়ার কথা না। কারণ পরীক্ষাতে কিভাবে থাকবে, দেখো, পরীক্ষাতে থাকবে, বলে দেওয়া হলো 20 সেন্টিমিটার একটা স্কেল, 20 সেন্টিমিটার একটা দণ্ড মাপার পর রহিম সাহেব বা করিম সাহেব মেপে দেখলো এটা হচ্ছে 19.5 সেন্টিমিটার। তাহলে এখানে প্রকৃত কোনটা, প্রাপ্ত কোনটা? এই যে 20 সেন্টিমিটারটা বলে দিল সেটা হচ্ছে প্রকৃত মান, আর তুমি মাপার পর যেটা পাইছো সেটা হচ্ছে প্রাপ্ত মান। তাইলে প্রকৃত মান আর প্রাপ্ত মান নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। তাইলে আমরা এক পরম ত্রুটি নিয়ে একটা কোশ্চেন যদি দেখি তাহলে আমাদের সুবিধা হয়। দেখো, একটা প্রশ্ন হচ্ছে পরম ত্রুটি সমান সূত্রটা কি? যে প্রকৃত মাইনাস প্রাপ্ত। পরম ত্রুটি সমান সূত্র কি? প্রকৃত মাইনাস প্রাপ্ত। এটাকে আবার বলা যায় চূড়ান্ত ত্রুটি। কি বলা যায়? চূড়ান্ত ত্রুটি। তাহলে চূড়ান্ত ত্রুটি যে জিনিস, পরম ত্রুটি একই জিনিস। কোন একটা দণ্ডের দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয়, কোন একটা দণ্ডের দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয়, আর তুমি এটাকে পরিমাপ করে মেপে যদি পাও 19.5 সেন্টিমিটার, এটা তুমি পাইছো পরিমাপ করে। ধরো এটা একটা দণ্ড, এটা দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, আর তুমি পরিমাপ করে পাইছো হচ্ছে 19.5 সেন্টিমিটার। তাইলে এখানে যদি বলে পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি নির্ণয় করো, কি নির্ণয় করো? পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি নির্ণয় করো। এই ধরনের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, তুমি পাইছো এটা হচ্ছে তুমি পাইছো হচ্ছে 19.5 সেন্টিমিটার। তাইলে তুমি যদি বলে পরীক্ষা যদি প্রশ্ন আসে
যে পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি নির্ণয় করো, তাহলে পরম ত্রুটি মানটা কি হবে দেখো, তাহলে এটা হচ্ছে প্রকৃত মান, এটা কি মান? প্রকৃত মান। আর এই যে তুমি পাইলা যেটা, সেটা হচ্ছে প্রাপ্ত মান। তাইলে আমার পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি ফর্মুলাটা কি? সেটা হচ্ছে প্রকৃত মাইনাস প্রাপ্ত, প্রকৃত মাইনাস প্রাপ্ত। সুতরাং চূড়ান্ত ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি, এটা হচ্ছে প্রকৃত মাইনাস প্রাপ্ত। তাহলে প্রকৃত কত? প্রকৃত মাইনাস প্রাপ্ত, প্রকৃত মাইনাস প্রাপ্ত। তাইলে দেখো প্রকৃত মানটা কত? প্রকৃতটা হচ্ছে এই যে 20 সেন্টিমিটার, মাইনাস প্রাপ্ত মানটা কত? প্রাপ্ত হচ্ছে 19.5 সেন্টিমিটার। তাইলে তোমার চূড়ান্ত ত্রুটি মেইনলি হচ্ছে 0.5 সেন্টিমিটার। এটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি। এই বিষয়ে আমরা অনেক অঙ্ক করাবো, আপাতত এই পর্যন্ত জেনে নাও। তাহলে দেখো আমাদের ত্রুটি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পরম ত্রুটি আর একটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। পরম ত্রুটি হচ্ছে কি? যে প্রকৃত মাইনাস প্রাপ্ত। এই পরম ত্রুটি আরেকটা নাম হচ্ছে চূড়ান্ত ত্রুটি। তাইলে আমরা এই চূড়ান্ত ত্রুটি অথবা পরম ত্রুটির যে অঙ্কগুলো সূত্রটা হচ্ছে প্রকৃত মাইনাস প্রাপ্ত। তাহলে আমরা প্রকৃত মান এবং প্রাপ্ত মান নিয়ে উল্টাপাল্টা বাসে। দেখো এই প্রকৃত মানটা কোনটা? এটা হচ্ছে যে তোমাকে যেটা বলে দেওয়া থাকবে পরীক্ষাতে, যে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা দণ্ডকে পরিমাপ করে আমরা 19.5 সেন্টিমিটার পাইলে, তাহলে এখানে প্রকৃত মান কোনটা, প্রাপ্ত মান কোনটা, অথবা চূড়ান্ত ত্রুটি কোনটা? তাহলে দেখো চূড়ান্ত ত্রুটি সমান কি? তাহলে প্রকৃত মাইনাস প্রাপ্ত। তাহলে এটা হচ্ছে প্রকৃত মান, কারণ কি? এটা দেওয়া আছে, যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে প্রকৃত, আর তুমি যেটা পরিমাপ করে পাও সেটা হচ্ছে প্রাপ্ত। তাহলে প্রাপ্ত প্রকৃত মাইনাস প্রাপ্ত, সুতরাং হচ্ছে এত সেন্টিমিটার চূড়ান্ত ত্রুটি। তাহলে এই চূড়ান্ত ত্রুটি নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না, এই চূড়ান্ত ত্রুটি নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এরপরে হচ্ছে আপেক্ষিক ত্রুটি। এরপরে কি মোস্ট ইম্পর্টেন্ট যে ত্রুটিটা, সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আমরা এখন আপেক্ষিক ত্রুটি সম্পর্কে জানব। আমরা এখন আপেক্ষিক ত্রুটি সম্পর্কে জানব। দেখো আপেক্ষিক ত্রুটি, ত্রুটির মধ্যে হচ্ছে দুইটা, একটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি আর একটা হচ্ছে পরিমাপকৃত ত্রুটি। এখন হচ্ছে আপেক্ষিক ত্রুটি মিশাই দেই। আমরা এখন শিখব হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি। এই আপেক্ষিক ত্রুটিটা নির্ণয়ের যে মেইন ফর্মুলাটা সেটা হচ্ছে, দেখো আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের সূত্রটা হচ্ছে প্রকৃত মাইনাস প্রাপ্ত বাই হচ্ছে প্রকৃত ইন্টু হচ্ছে 100%। আর চূড়ান্ত ত্রুটি নির্ণয়ের ফর্মুলাটা কি ছিল? চূড়ান্ত ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি রেজাল্ট হচ্ছে প্রকৃত মাইনাস প্রাপ্ত। তাইলে দেখো আমরা আপেক্ষিক ত্রুটি নির্ণয়টা শতকরা হিসাব হয়, কি এতে হিসাব হয়, কিন্তু চূড়ান্ত ত্রুটি শতকরা হিসাব করা হয় না। এই আপেক্ষিক ত্রুটিটা শতকরা হিসাব করা হয়। দেখো আপেক্ষিক শতকরা ত্রুটি, এটার মেন পুরো নামটা হচ্ছে আপেক্ষিক শতকরা ত্রুটি। তাহলে দেখো আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে প্রকৃত মাইনাস প্রাপ্ত ইন্টু প্রকৃত, প্রকৃত মান মাইনাস প্রাপ্ত মান বাই হচ্ছে প্রকৃত মান ইন্টু 100। তাহলে দেখো তো আমরা এই প্রকৃত মাইনাস প্রাপ্ত এইটুকু সমান আমরা কি জানি? চূড়ান্ত ত্রুটি। প্রকৃত মাইনাস প্রাপ্ত এইটুকু সমান আমরা কি জানি? চূড়ান্ত ত্রুটি। তাহলে আমরা এই প্রকৃত মাইনাস প্রাপ্ত রিপ্লেস করে বা এই প্রকৃত মাইনাস প্রাপ্ত বাদ দিয়ে এইটুকু সমান যদি চূড়ান্ত ত্রুটি হয়, এইটুকু সমান যদি চূড়ান্ত ত্রুটি হয়, তাহলে আমরা লিখতে পারি না যে এইটুকুকে বাদ দিয়ে লিখতে পারি না আমরা হচ্ছে যে চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি বাই হচ্ছে প্রকৃত ইন্টু হচ্ছে 100। দেখো এই কথাটা লেখা যায় কিনা? এই কথাটা লেখা যায় না, কই থেকে আসলো? এই যে এখান থেকে আসলো, যে আমরা প্রকৃত মাইনাস প্রাপ্ত সমান যদি আমরা চূড়ান্ত জানি বা পরম ত্রুটি জানি, বা কি জানি? পরম ত্রুটি। তাইলে আমরা হচ্ছে পরম ত্রুটি,
তাহলে আমরা লিখতে পারি না যে প্রকৃত মাইনাস প্রাপ্ত, প্রকৃত মাইনাস প্রাপ্ত এটা বাদ দিয়ে এটা উঠাই দিয়ে আমরা কি চূড়ান্ত ত্রুটি লিখতে পারি। তাহলে অনেক ক্ষেত্রে এইভাবে ফর্মুলাটা দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে এইভাবে দেওয়া থাকে, তাইলে আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এখন দেখো আমাদের আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের যে ফর্মুলাটা সেটা হচ্ছে যে আপেক্ষিক ত্রুটিটা শতকরা হিসাব করা হয়। আপেক্ষিক ত্রুটিটা হিসাব করা হয় শতকরার মধ্যে। দেখো সূত্রটা হচ্ছে প্রকৃত মান মাইনাস প্রাপ্ত মান বাই প্রকৃত মান ইনটু 100। তাহলে এই প্রকৃত মাইনাস প্রাপ্ত সমান আমরা আগে থেকে জানি ফর্মুলাটা কি চূড়ান্ত ত্রুটি। তাহলে এইটুকু রিপ্লেস করে আমরা চূড়ান্ত ত্রুটি লিখতে পারি। তাহলে সুতরাং নিচে হচ্ছে প্রকৃত মান ইনটু 100। তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমরা সবগুলা মেথ করে ফেলা যায়। কিন্তু ত্রুটির অঙ্ক করার আগে ত্রুটির অঙ্ক করার আগে ত্রুটির যে সিস্টেমটা সেটা হচ্ছে আমাদের শিখতে হবে। এই ত্রুটির স্কেলের ত্রুটির মান যদি পরীক্ষায় দেওয়া থাকে তাহলে তো দেওয়া থাকলো, যদি না দেওয়া থাকে তাহলে আমরা 0.5 সেন্টিমিটার ধরে নেব, 0.5 সেন্টিমিটার অথবা 0.05 মিলিমিটার। এটা হচ্ছে আমরা মেথ করতে গেলে এই জিনিসটা বুঝতে পারবো সহজেই। আচ্ছা, এই সম্পর্কে আমরা এখন দুইটা মেথ করব।